শেখদি আব্দুল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে শিক্ষার্থী এবং অভিভাবক সবাইকে জানাচ্ছি স্বাগত ও শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। পড়াশোনায় নিশ্চয়ই ব্যস্ত দিন তোমাদের কাছে, আর ব্যস্ত না থেকে তো উপায়ও নেই। আমরা প্রতিনিয়ত তোমাদেরকে অনলাইন ক্লাসে ক্লাস করাচ্ছি এবং তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে যাচ্ছি। নিয়মিত পড়াশোনা করো এবং আমাদের সাথে অনলাইন ক্লাস দেখতে থাকো। এই জন্য কি করতে হবে শিক্ষার্থীরা? তোমার স্কুলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন পেতে থাকো এবং ক্লাসগুলো দেখতে থাকো। তো চলো আজকের ক্লাসে আমরা শুরু করি। আজকের ক্লাস আমরা মূলত করব অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, এবং মনে আছে নিশ্চয়ই তোমাদেরকে আমি প্রথম অধ্যায়টি শুরু করেছিলাম। আজকে আমরা এই অধ্যায়টি শেষ করব ইনশাআল্লাহ। আজকে আমরা গত ক্লাসে ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করব ভার্টিব্রাটার 7টি শ্রেণী নিয়ে। আমরা বিগত ক্লাসগুলোতে কর্ডাটার 3টি উপপর্বের মধ্যে 2টি উপপর্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজকে শেষ যে উপপর্ব সেই ভার্টিব্রাটার 7টি শ্রেণী নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা চলে যাই ক্লাসে। আমরা জেনেছিলাম ভার্টিব্রাটা উপপর্ব, আমরা আগে একটু পরিচয়টা আবার একটু রিভাইজ দিয়ে যাই। আমাদের পর্ব ছিল কর্ডাটা, সেই কর্ডাটার 3টি উপপর্ব ছিল, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। আর এই ভার্টিব্রাটার এই 7টি শ্রেণী হচ্ছে সাইক্লোস্টোমাটা, কমপ্লেক্সিস, অস্টিকটিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মূলত এই 7টি শ্রেণী। তো প্রিয় শিক্ষার্থীরা চলে যাই একে একে আলোচনায় যাই। তবে আজকের ক্লাসটা তোমাদের কাছে অবশ্যই অনেক আনন্দদায়ক হবে, কারণ আজকে তোমাদের কিছু ভিডিও মিলবে, যে ভিডিওগুলোতে তোমরা প্রাণীগুলোকে দেখতে পারবে তারা কিভাবে চলাচল করে। তো চলো প্রথম ভিডিওটা একটু দেখে নিই। শিক্ষার্থীরা একটা ভিডিও তোমাদেরকে এখন তোমরা দেখতে পাবে। ভিডিওটি করা হয়েছে একজন আমাদের যে চ্যানেল ডিসকভারি সেখান থেকে আমি নিয়েছি। ভিডিওটি দেখো। ভিডিওতে যে প্রাণীটির ভিডিও তোমরা দেখছো সেটি হচ্ছে প্যাট্রোমাইজন, যেটি হচ্ছে আমাদের শ্রেণী সাইক্লোস্টোমাটার প্রাণী। কিছুটা দেখতে মাছের মতো, আবার মুখটা অন্যরকম। ভিডিওটা দেখো মনোযোগ সহকারে। পাথর নিয়ে খেলা করছে, তাই না? হ্যাঁ, লেজ আছে, বড় বড় লেজ, দুটি মাছ। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওতে আমরা যে প্রাণীটি দেখলাম সেটা হচ্ছে প্যাট্রোমাইসিন শ্রেণীর প্রাণী, এবং প্যাট্রোমাইসিন প্রাণী, আর এটি হচ্ছে সাইক্লোস্টোমাটা শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী। তো প্রাণীটি নিশ্চয়ই তোমাদের দেখা হয়েছে। এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে যাব এই শ্রেণীটি সাধারণ কিছু বৈশিষ্ট্য নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওতে কি দেখতে পেয়েছিলে? এই প্রাণীটির মুখটি কিছুটা লম্বাটে আকৃতির ছিল। হ্যাঁ, এর শনাক্তকারী বৈশিষ্ট্য তো এটি থাকবে, এর মুখটি হচ্ছে লম্বাটে, আর মুখ গোলাকার এবং চোয়ালহীন। অন্যান্য মাছের যেমন চোয়াল থাকে, এই মাছের তেমন কোনো চোয়াল থাকবে না, বা আমাদের মানুষদের যেমন চোয়াল আছে সেই চোয়ালটা বা চিবুকটা তাদের থাকবে না। আর এদের দেখে কোনো আইস বা যুগ্ম পাখা থাকবে না অনুপস্থিত। ফুলকা ছিদ্র সাহায্যে আমরা শ্বাস নিই। প্রাণীটিকে তো আমরা আগে দেখে নিয়েছি, এই প্রাণীটির ভিডিও আমরা এখন দেখেছি, প্যাট্রোমাইজন। তাহলে আমরা এই শ্রেণী সম্পর্কে আশা করি আমাদের মনে থাকবে। আমরা চলে যাব পরবর্তী শ্রেণীতে, এবং আমরা দেখব হচ্ছে তার একটি ভিডিও। প্রিয় শিক্ষার্থীরা, হাতুড়ির মতো সামনের দিক থেকে যে প্রাণীটি দেখছো সেটির নাম হচ্ছে হাতুড়ি মাছ। সমুদ্রের তলে এটা কিন্তু ভয়ঙ্কর প্রাণী হিসেবেই পরিচিত। ভিডিওটি দেখেছো শিক্ষার্থীরা? তাহলে তোমরা কিসের ভিডিও দেখলে? হাতুড়ি মাছ। তোমাদের জন্য রয়েছে আরেকটি ভিডিও, আরেকটি মাছের ভিডিও। আমরা চলো ভিডিওটি দেখি। কড়া তেল মতো দেখতে মুখ,
গড়া মাছ দেখেছিলাম সেই দুটি মাছ হচ্ছে শ্রেণী কন্ড্রিকথিসের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভিডিওতে কি দেখেছিলে? তোমরা দেখতে পেয়েছিলে, এবং আমি জানি না সাউন্ডে শোনা গেছে কিনা। যদি শোনা না যায় থাকে তাহলে এরা সবাই ছিল কিন্তু সমুদ্রের নিচের মাছ। তাহলে এই প্রাণীগুলো অধিকাংশই কি সামুদ্রিক প্রাণী, এবং এদের কঙ্কাল তরুণাস্থিময়, অর্থাৎ এই মাছগুলো যখন মারা যায় তখন তাদের মধ্যে কঙ্কাল পাওয়া যায়। এজন্য এদেরকে বলা হচ্ছে কঙ্কাল হচ্ছে তরুণাস্থিময়, অর্থাৎ অস্থি থাকে। এজন্য পরের অংশে আমরা যাব, এদের দেহে আইস আছে। তবে আইসের মধ্যে কিছু প্রকারভেদ আছে। প্লাকয়েড, তোমরা দেখবে টিনোয়েড, এই ধরনের 3-4 ধরনের আইস মাছের গায়ে দেখা যায়। এই শ্রেণীর প্রাণীদের গায়ে অর্থাৎ মাছদের গায়ে যে আইস থাকবে সেটা হচ্ছে প্লাকয়েড আইস, এবং তার মাথার দুই পাশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকবে। কত জোড়া প্রিয় শিক্ষার্থীরা? 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র এখানে থাকবে। আর বিশেষ আরেকটি বৈশিষ্ট্য তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কানকো। মাছ বাজার থেকে নিয়ে আসে না এভাবে, এই যে দুই পাশে থাকে মাছের, সেই কানকোটা থাকবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এখন কি সম্পর্কে জানলাম? কন্ড্রিকথিস শ্রেণী সম্পর্কে জানলাম, তার বৈশিষ্ট্য এবং তার ভিডিও দেখে আমরা মাছগুলো কিন্তু জীবন্ত আকারে দেখতে পেলাম। আমরা পরের ভিডিওতে তোমাদের জন্য একটি সুন্দর প্রাণীর ভিডিও নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, সি হর্স। হর্স মানে ঘোড়া, তাহলে আমরা এখন দেখব সি হর্স, তার মানে সামুদ্রিক ঘোড়া। ঘোড়ার মতো দেখতে। আজব এই প্রাণীটার নাম দেখে অনেকেই মনে করতে পারেন এরা হচ্ছে সত্যি সাগরের ঘোড়া। না, সাগরের তলদেশের স্তরে ঘোড়ার মতো এরা মোটেই বালু উড়িয়ে ছুটে বেড়ায় না। এমনকি আকার আকৃতিতেও ঘোড়ার সঙ্গে এদের কোনো তুলনা হয় না। সি হর্স নিতান্ত এক ছোট্ট ধরনের মাছ। তবুও এদের নাম সি হর্স বা সমুদ্রের ঘোড়া হওয়ার কারণ হচ্ছে মাথাটা দেখতে ঘোড়ার মতো। প্রিয় শিক্ষার্থী, প্রথম ভিডিওতে আমরা কি দেখলাম? ঘোড়ার মতো দেখতে মাছ। এবার একটা সুস্বাদু মাছ দেখব, তবে আমরা এখানে একটি বাজারের মাধ্যমে তোমাদেরকে সেই মাছটি দেখাবো। বাজারে কি হয় শিক্ষার্থীরা? হট্টগোল, তাই না? এখানে হট্টগোল হচ্ছে, একটি মাছ বিক্রি হচ্ছে। বোঝা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা? সুন্দর সোনালী মাছ, সবার অনেক প্রিয় মাছ। যারা মাছ খেতে পছন্দ করে তাদের মধ্যে খুবই সুস্বাদু একটি মাছ। রূপালী, তাই না? পদ্মার ইলিশ, কানাপ্রিয়, খুবই মজাদার। ইলিশ মাছের ভাজা, আর কিছু লাগে না। একটা অ্যাডও ছিল, আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি, বাত্তির রাজা ইলিশ আর মাছের রাজা ইলিশ। তাহলে এটা কি মাছ প্রিয় শিক্ষার্থীরা? ইলিশ। শিক্ষার্থীরা, আমরা দুটি মজাদার মাছের ছবি বা ভিডিও আমরা দেখেছি। একটি হচ্ছে মজাদার মাছ ইলিশ, আরেকটি দেখেছি সমুদ্রের নিচের ঘোড়া আকৃতির মাছ, যার নাম হচ্ছে সি হর্স। তাহলে এই দুটি প্রাণী কোন শ্রেণীর অন্তর্ভুক্ত আমরা এখন তা জানবো। এটি কি? অস্ট্রিকথিস শ্রেণীর অন্তর্ভুক্ত। অস্ট্রিকথিস এই শ্রেণীর অন্তর্ভুক্ত অধিকাংশ মাছই কিন্তু আমরা আমাদের খাদ্য হিসাবে ব্যবহার করে থাকি, যেমন রুই মাছ, কাতল মাছ, এগুলো সবই এই শ্রেণীর অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন তার সাধারণ বৈশিষ্ট্যগুলো জানবো। এদের অধিকাংশই সুস্বাদু পানির মাছ, এরা সামুদ্রিক হয় তবে খুব কম। এক্ষেত্রে এদের অধিকাংশ হচ্ছে সুস্বাদু পানির মাছ, অর্থাৎ স্বাদু পানির মাছ। দেহ সাইক্লয়েড, চিনোয়েড ধরনের আইস থাকে। সাইক্লয়েড এবং চিনোয়েড ধরনের আইস থাকে, এবং মাথার দুই পাশে 4 জোড়া ফুলকা থাকে, এবং ফুলকাগুলোতে কানকো ঢাকা থাকে, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, কানকো দিয়ে ঢাকা থাকে। আমরা ইলিশ মাছের এই জায়গাটাতে আমরা কিন্তু দেখি এরকম কানকো আছে, এবং ফুলকার সাহায্যে এরা শ্বাস কার্য চালায়, তাই না প্রিয় শিক্ষার্থীরা? তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলো খুব মনোযোগ দিয়ে মনে রাখবো।
আমরা ভিডিওতে ব্যাঙ দেখে নিলাম। তাহলে ব্যাঙ এই প্রাণীটি কোন পর্বের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত সেটা আমরা দেখব। ব্যাঙ হচ্ছে উভচর শ্রেণীর অন্তর্ভুক্ত। এখন আমাকে জানতে হবে আসলে উভচর কেন। উভচর মানে দুই জায়গায় যে ভ্রমণ করে। উভচর বলতে বোঝায় যে প্রাণীগুলো জলে এবং স্থলে বসবাস করে। মেরুদণ্ড প্রাণীদের মধ্যে যারা জীবনের প্রথম অবস্থায় সাধারণত পানিতে এবং মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে শ্বাসকষ্ট চালায়, পরিণত বয়সে তারা ডাঙায় বসবাস করে, তারাই হচ্ছে কোন শ্রেণীর পর্বের প্রাণী হবে? উভচর। তাহলে ব্যাঙ পরীক্ষায় যদি প্রশ্ন আসে ব্যাঙকে উভচর প্রাণী বলা হয় কেন, কি লিখবে প্রিয় শিক্ষার্থীরা? পরীক্ষায় তোমরা অবশ্যই উত্তর লিখবে এভাবে, ব্যাঙকে উভচর প্রাণী বলা হয় কারণ মেরুদণ্ড প্রাণীদের মধ্যে যারা জীবনের প্রথম অবস্থায় সাধারণত পানিতে এবং মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে শ্বাসকষ্ট চালায় বা পরিণত বয়সে ডাঙায় বাস করে তারা উভচর। যেহেতু ব্যাঙ কি করে জীবনের প্রথম অবস্থায় পানিতে আর পরিণত অবস্থায় তারা মাছের মতো ফুলকার সাহায্যে শ্বাসকষ্ট নিয়ে ডাঙায় বসবাস করে, এজন্য ব্যাঙ হচ্ছে একটি উভচর প্রাণী। পরীক্ষায় কিন্তু প্রশ্নটি আসে শিক্ষার্থীরা, তাই তোমরা এই প্রশ্নটি ওইভাবে নোট করে মুখস্থ করবে। এখন আমরা চলে যাব এই শ্রেণীর সাধারণ বৈশিষ্ট্য। প্রথমত সাধারণ বৈশিষ্ট্য, এদের দেহ ত্বক আঁশবিহীন অর্থাৎ আঁশ থাকে না। দ্বিতীয়ত এদের ত্বক নরম, ভেজা এবং গ্রন্থিযুক্ত। ব্যাঙের গায়ে ছোট 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 অনেক কালো কালো ছিদ্র থাকে, ছিদ্রের মতো দেখতে আঁচিলের মতো থাকে। এই আঁচিলগুলো হচ্ছে গ্রন্থি তাদের। এরা শীতল রক্তের প্রাণী, এরা পানিতে ডিম পাড়ে এবং জীবনচক্রের সাধারণত ব্যাঙাচির দশা দেখা যায়। তার উদাহরণ তো আমরা ভিডিওতে দেখে নিয়েছি, সোনা ব্যাঙ, কোনো ব্যাঙ, কোলা ব্যাঙ, ঘরের উপরে যারা থাকে সব ব্যাঙগুলি এই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাব পরের স্লাইডে। পরের স্লাইডে তোমাদের জন্য অপেক্ষা করছে আরেকটি ভিডিও, ন্যাশনাল জিওগ্রাফি থেকে নেওয়া। ক্রোকোডাইল, তাই না? চিনো ওই প্রাণীটিকে? কোথায় কোথায় পাওয়া যায় সেটাও দেখিয়ে দিয়েছে। কুমির, অদ্ভুত তাদের জীবনযাত্রা। কিভাবে চলছে কুমির? বুকে ভর করে, চার পা দিয়ে। পাখিটা খেয়ে ফেললো কুমির, তাই না? হ্যাঁ, এভাবে শিকার করে কুমির বসবাস করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কুমিরের ভিডিও দেখলাম, এবার আরেকটু ভিডিও দেখি তো প্রাণীটাকে আমরা চিনি কিনা। পানিতে দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, কুমিরের মতো চার পা দিয়ে হাঁটছে, বুকে ভর করে হাঁটছে, কিন্তু কুমিরের মতো না। চিনো তোমরা এই প্রাণীটি? এটা হচ্ছে গুই সাপ। আমাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ যাওয়ার সময় কাজীপুরের একটা জায়গায় গুই সাপের বড় একটা অভয়াশ্রম আছে। গুই সাপ কিন্তু উপকারী প্রাণী। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম গুই সাপ। এবার আরেকটি প্রাণীর ছবি তোমরা দেখতে পাচ্ছ, এটি কি? টিকটিকি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তিনটি প্রাণী দেখলাম, কুমির, টিকটিকি আর হচ্ছে গুই সাপ। এরা সবাই বুকে ভর করে চলে, এজন্য এদেরকে বলা হয় সরীসৃপ প্রাণী। আমরা এখন সরীসৃপ প্রাণীর বৈশিষ্ট্যগুলো দেখব। এরা বুকে ভর করে চলে, ত্বক শুষ্ক ও আঁশযুক্ত, চার পায়ে পাঁচটি করে, চার পায়ে 1 2 3 4 5টি করে নখযুক্ত আঙুল
প্রাণী, এরাও কিন্তু শীতল রক্তের প্রাণী। টিকটিকি, কুমির, গুইসাপ অলরেডি আমরা ভিডিওতে দেখে ফেলেছি। আমরা এখন এগুলোর উদাহরণগুলো পারবো ইনশাআল্লাহ। আমরা চলে যাব পরবর্তী ভিডিওতে। পাখির কিচিরমিচির শব্দে ঢাকা শহরের ঘুম ভাঙা না, কিন্তু তারপরও একটু পাখির কিচিরমিচির শব্দ যখন পাওয়া যায় তখন মন চায় কিন্তু আনন্দে গেয়ে ওঠে। আমরা গত কয়েকদিন আগে তোমাদের স্কুলের কয়েকজন টিচার মিলে ঢাকা ভার্সিটির টিএসসি চত্বর দিয়ে যখন নিউ মার্কেটের দিকে যাচ্ছিলাম, কোকিলের সব ডাক শুনতে পেয়েছিলাম। আসলে খুব ভালো লেগেছিল সেই পরিবেশ। আমরা মাঝে মাঝে একটু বেরিয়ে আসতে পারি। ভিডিওতেও প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের পাখির ভিডিও, লাল, হলুদ, কালো, বিভিন্ন রঙের হয় পাখি, বিচিত্র রং, বিচিত্র তাদের জীবনযাত্রা। প্রিয় শিক্ষার্থীরা, একের পর এক পাখির ছবি দেখে নিশ্চয়ই মনে হচ্ছে আমরা গ্রামের কোথাও চলে এসেছি। আরেকটি পাখি ছোট আম গাছের মাথার উপরে আছে। আরো ছোট্ট একটি পাখি শালিক পাখির মতো দেখা যাচ্ছে, বৃষ্টির ধারায় বাড়ির ছাদের নিচে আশ্রয়প্রাপ্ত পাখি। আরো একটি পাখি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভিডিওতে নানা ধরনের পাখিকে দেখতে পেলাম। আমরা তাহলে দেখে নিব এই প্রাণীগুলো কোন শ্রেণীর অন্তর্ভুক্ত। এরা করডাটা পর্বের, ভার্টিকালচার পর্বের পক্ষীকুল শ্রেণীর অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, পাখিরা কি করতে পারে? উঠতে পারে না। কখনো কি জানতে ইচ্ছা করেছে এই পাখিরা কেন উঠতে পারে? তবে উট পাখি হওয়া সত্ত্বেও কিন্তু উঠতে পারে না, সেটা ব্যতিক্রম। ম্যাক্সিমাম পাখি উঠতে পারে। তাহলে এই পাখিরা ওড়ে কিভাবে? অবশ্যই তাদের দুইটি ডানা আছে, যে কারণে তারা উঠতে পারে। আরো একটি কারণ আছে। আরো কারণ হচ্ছে তাদের ফুসফুসের সাথে বায়ু ধরে থাকে, আর তাদের হাড়গুলো হয় ফাঁপা। এই কারণগুলো থাকার কারণে কিন্তু পাখি উঠতে পারে। তাই পরীক্ষায় যদি প্রশ্ন আসে দোয়েল পাখি উঠতে পারে কেন, তাহলে কিন্তু ভয় পেও না, এভাবে উত্তরটা দিতেই চলবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, অ্যাভাস তথা পক্ষীকুলের সাধারণ বৈশিষ্ট্য কি হচ্ছে? পাখিদের দেহে পালকে আবৃত। 1 নম্বর শনাক্তকারী বৈশিষ্ট্য, পাখিদের দেহে পালকে আবৃত। 2, এদের সামনের দুপার ডানায় এবং চোয়ালে চঞ্চু পরিণত হয়। ফুসফুসের সাথে বায়ু ধরে থাকায় এরা সহজেই উঠতে পারে। 4, এরা উষ্ণ রক্তের প্রাণী। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগে দুইটি প্রাণীকে দেখেছিলাম, যেমন ব্যাঙ এবং টিকটিকি, অর্থাৎ উভচর এবং সরীসৃপ। এই দুটি শ্রেণীতে দেখেছিলাম রক্ত শীতল, আর এখানে রক্ত উষ্ণ, অর্থাৎ হালকা টেম্পারেচার, রক্তের একটা টেম্পারেচার বা উষ্ণতা থাকবে, তাপ থাকবে। এবার আরেকটি বৈশিষ্ট্য, সেটি হচ্ছে পাখির হাড় শক্ত, হালকা এবং ফাঁপা। উদাহরণ হিসাবে আসলে পাখির নাম বলে শেষ করা যাবে না। মুরগিও কিন্তু পাখি, এটা আবার ভুলে যেও না কিন্তু, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে আসলাম আজকের আমাদের ক্লাসের শেষ শ্রেণীটা দেখব। তো শেষ শ্রেণীতে যাওয়ার জন্য আমরা যথারীতি আরেকটি ভিডিও দেখেই যাই। সুন্দরবনের টিকরেটি, চিতাবাঘ, গেছোবাঘ, দিস ইজ রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের জাতীয় পশু। বন নষ্ট হয়ে যাওয়ার কারণে এই প্রাণীটি হারিয়ে যাওয়ার পথে, তাই বনকে আমাদের সংরক্ষণ করতে হবে এবং প্রাণীটিকেও আমাদের সংরক্ষণের গুরুত্ব দিতে হবে। রয়্যাল বেঙ্গল টাইগারকে তো আমরা প্রিয় শিক্ষার্থীরা দেখে নিলাম। এবার চলে যাব আমরা এই প্রাণীটির বৈশিষ্ট্য, অর্থাৎ অন্তর্ভুক্ত শ্রেণীটির বৈশিষ্ট্য। এখানে আমরা স্তন্যপায়ী শ্রেণীর বৈশিষ্ট্য জানব। বাঘ একটি স্তন্যপায়ী প্রাণী। বাঘ না শুধু মানুষ, উট, বাঘ এরা সবাই স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী। তবে একটি প্রাণী আছে যেটি স্তন্যপায়ী প্রাণী হওয়া সত্ত্বেও কিছুটা ব্যতিক্রমতা দেখায়। ক্লাসের শেষে তার ভিডিওটাও আমরা দেখে নিব। এর হচ্ছে এদের দেহে বৈশিষ্ট্যগুলো আমরা আগে জানি। এদের দেহে লোমে আবৃত। আমাদের দেহে লোম আছে না প্রিয় শিক্ষার্থী? একটু দেখে নাও না, লোম আছে? হ্যাঁ আছে, আমাদের দেহ লোমে আবৃত। ব্যতিক্রম স্তন্যপায়ী প্রাণী, এই ব্যতিক্রম স্তন্যপায়ী প্রাণী যেটি হচ্ছে প্লাটিপাস, একেও আমরা একটু পরে ভিডিওতে দেখব। প্রাণী ছাড়া এরা সবাই
4টি ভাগ, ডানলিত ডানলিলয়, বামলিত বামলিলয়। প্রত্যেকটি স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো প্রিয় শিক্ষার্থীরা থাকবে। আর এই বৈশিষ্ট্যগুলো থাকার কারণে এই প্রাণীগুলো কিন্তু সবচেয়ে বেশি উন্নত শ্রেণীর প্রাণী। শিক্ষার্থীরা কথাটি মনোযোগ দিয়ে মনে রাখো, এই শ্রেণীর প্রাণীরা হচ্ছে সবচেয়ে বেশি উন্নত। তো প্রিয় শিক্ষার্থীরা ক্লাস শেষ করব, তার আগে বলেছিলাম ব্যতিক্রম প্রাণী প্লাটিপাস সম্পর্কে দেখব। চলো আমরা একটু ভিডিওটা দেখে নিই। প্রাণী জগতের এক বিস্ময়কর প্রাণী হচ্ছে প্লাটিপাস বা হংসচষ্ণী। মজার ব্যাপার হচ্ছে প্রাণীটিকে দেখতে মনে হয় এর অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন প্রাণীর কাছ থেকে ধার নেওয়া। যেমন প্লাটিপাসের ঠোঁট এবং পায়ের পাতা দেখতে হাঁসের মতো, হাঁসের মতো চোখ, শরীরের বাকি অংশটুকুতে ভোঁদড়ের মতো। বাকিটা ভোঁদড়।